এখন আমরা চতুর্থ শ্রেণীর অধ্যায় ৫ বিজ্ঞান বইয়ের অধ্যায় ৫ নিয়ে আলোচনা করব। এখানে যে অধ্যায়টি তোমরা দেখতে পাচ্ছ শক্তি নামের অধ্যায়, এই অধ্যায়ের যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের কাজ হলো এই অধ্যায়ের ভিতরে যে পড়াগুলো রয়েছে বিভিন্ন শক্তি সম্পর্কিত বিভিন্ন পড়া, শক্তির উৎস, শক্তি কী কী, কত ধরনের শক্তি রয়েছে এগুলো তোমরা পড়বে এবং যে কাজগুলো রয়েছে সেগুলোর সমাধান করার চেষ্টা করবে। এখন আমরা এখানে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখি এখানে অনুশীলনীর প্রথমে কি আছে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উপরের অধ্যায়টির আলোকে, শক্তি নামক অধ্যায়টির আলোকে এখানে 1 থেকে কয়টি 4টি বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে। এগুলোর যেটার উত্তর সঠিক হবে সেটাতে আমাদেরকে কী করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। যেমন 1 নম্বরে কী দিয়েছে দেখো, স্কুলের ঘন্টা বাজলে কোন শক্তি উৎপন্ন হয়। স্কুলের যখন তুমি ঘন্টা বাজে তখন কি আমরা শব্দ শুনতে পাই না, কানে তখন আমাদের কি শব্দ এসে বাজে। তার মানে এখানে কি শক্তি উৎপন্ন হয়েছে দেখো, অপশনগুলো দেখো কোনটা হবে, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, নাকি শব্দ শক্তি, নাকি স্থিতি শক্তি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে শব্দ শক্তি। এই স্কুলের ঘন্টা বাজলে কোন শক্তি উৎপন্ন হবে, শব্দ শক্তি। এরপর দেখো 2 নম্বরে, নিচের কোনটি বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়। দেখো কোন কোন কাজে বিদ্যুৎ লাগে, তেলে বিদ্যুৎ উৎপাদনের জন্য তেলের প্রয়োজন হয়, সূর্যের আলো এটাও বিদ্যুৎ উৎপাদনের জন্য উৎপাদনের কাজে লাগে। এরপর বাতাসও কাজে লাগে। এখানে শুধু চাঁদের আলোটা আমরা জানি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় না, এই চাঁদের আলো বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় না। বাকি 3টি যে উপাদানের কথা বলা হয়েছে সেগুলো বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। এরপর 3 নম্বর, রাসায়নিক শক্তি কোথায় পাওয়া যায়। আমরা জানি রাসায়নিক শক্তি কিন্তু বিভিন্ন আমাদের যে খাদ্য খাই সেই খাদ্যে যে শক্তি হিসেবে জমা থাকে সেটা কিন্তু রাসায়নিক শক্তি, গ্যাসে রাসায়নিক শক্তি থাকে এবং ব্যাটারি এগুলোতে কি রাসায়নিক শক্তি হিসেবে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাটারি আছে। ওপরে যদি তোমরা যে পড়াগুলো পড়ো তাহলে কিন্তু এই শক্তি সম্পর্কে বুঝতে পারবে। এরপর দেখো 4 নম্বরে, নিচের কোনটি শক্তির দায়িত্বশীল ব্যবহার নয়। ক নম্বরে দিয়েছে জানালার পর্দা সরিয়ে আলো ব্যবহার, খ অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা, গ রিচার্জেবল ব্যাটারি ব্যবহার এবং ঘ ফ্রিজের দরজা বন্ধ করা। দায়িত্বশীল ব্যবহার নয় কোনটা বলো তো, অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা। অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখলে এটা একটা শক্তির অপচয় হবে, এই জন্য আমরা কী করব, অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখবো না। এটাই মূলত 1 নম্বরের উত্তর। এখন আমরা পরবর্তীতে শূন্য স্থান পূরণ করি, অর্থাৎ 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। 2 নম্বরে এখানে দেখো আমাদেরকে কী দিয়েছে, আমাদেরকে 3টি শূন্য স্থান পূরণ করতে হবে। 1 নম্বরে কী দিয়েছে, ড্যাশ শক্তি আমাদের শুনতে সাহায্য করে। কোন শক্তি আমাদের শুনতে সাহায্য করে বলতো, শব্দ শক্তি। শব্দ শক্তি আমাদের শুনতে সাহায্য করে, তাহলে এখানে কি হবে, শব্দ। এরপর 2 নম্বর, উঁচু স্থান থেকে লাফ দিলে ড্যাশ শক্তি তৈরি হয়। উঁচু স্থান থেকে লাফ দিলে কী শক্তি তৈরি হয় বলতো, গতি শক্তি তৈরি হয়। যখন আমরা লাফ দেবো তখন কিন্তু একটা আমাদের শরীরের মধ্যে গতি উৎপন্ন হবে, এই গতির ফলেই কিন্তু আমরা নিচে পড়ে যাব। এরপর দেখো এখানে কি হবে, গতি। 3 নম্বর, গরম পানির ফ্লাস্ক ব্যবহারে ড্যাশ শক্তির অপচয় কমে, তাপ শক্তির অপচয় কমে। গরম পানির ফ্লাস্ক ব্যবহারের ফলে কি হয়, তাপ শক্তির অপচয় কমে। এই ফ্লাস্ক ব্যবহারের ফলে কি, যে পানিটা অনেকক্ষণ ধরে গরম থাকে, যার ফলে কি পানির যে তাপমাত্রাটা রয়েছে সেটা কমে আসতে পারে না। এরপর দেখো বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখো কি দিয়েছে, এক বস্তু থেকে অন্য বস্তুতে সহজে স্থানান্তর হওয়া শক্তি কী শক্তি বলো তো। এখানে ডান পাশ থেকে আমরা কোনটা নিতে পারি, এখানে আমরা ডান পাশ থেকে যেটা নিতে পারি, এখানে দেখো কী কী ডান পাশে কী কী রয়েছে দেখো, স্থিতিশক্তি রয়েছে, রাসায়নিক শক্তি রয়েছে, তাপ শক্তি রয়েছে, ভালো অভ্যাস রয়েছে। তো আমরা উপরে যদি পড়াগুলো পড়ি তাহলে আমরা দেখব যে এক বস্তু থেকে অন্য বস্তুতে সহজে স্থানান্তর হওয়া শক্তি হচ্ছে, সেটা হচ্ছে তাপ শক্তি। কারণ তোমরা যদি একটা গরম পানি নাও, গরম পানি যদি একটা গ্লাসের মধ্যে ঢালো তাহলে দেখবে যে গ্লাসটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। তার মানে কি, একটা বস্তু থেকে পানি থেকে গ্লাসেও গরম এই তাপ শক্তিটা স্থানান্তরিত হলো বা ওই গ্লাসে চলে গেল। এটাই কথাই মূলত এখানে বলা হয়েছে। এরপর দেখো পরবর্তীতে, ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা না রাখা, এটা একটা ভালো অভ্যাস। ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা না রাখা ভালো অভ্যাস। এরপর দেখো এটা তোমরা কীভাবে লিখবে, এক বস্তু থেকে অন্য বস্তুতে সহজে স্থানান্তর হওয়া শক্তি, এখানে ডান পাশ থেকে নেবে তাপ শক্তি। এভাবে তোমরা মিল করবে না, তোমরা খাতায় খুব সুন্দরভাবে লিখে নিবে। এরপর দেখো তেল জমে থাকা শক্তি হচ্ছে কি, তেল জমে থাকা শক্তি কী শক্তি বলো,
রাসায়নিক শক্তি। এটা আমরা কি বলতে পারি? তেল জমে থাকা শক্তি হচ্ছে রাসায়নিক শক্তি। বাদ দিয়ে আটকে রাখা পানিতে জমা শক্তি কি শক্তি? এটা হচ্ছে স্থিতি শক্তি। আর একটি বাকি আছে স্থিতি শক্তি, মানে এটা পানিটাকে কি স্থির বা আটকে রাখে, এজন্যই এটাকে বলা হয় স্থিতি শক্তি। তো আমরা 3 নম্বর যে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ, এটা আমরা করলাম। আমরা দেখলাম যে এর বাম পাশের সাথে কোনটার মিল হচ্ছে, আমরা সেটা মিলালাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে 3 ও 4 নম্বরে আমাদেরকে অধ্যায়েরটির আলোকে আমাদেরকে দুটি 4টি প্রশ্ন দিয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে 2টি, আর বর্ণনামূলক উত্তর প্রশ্ন দিয়েছে 2টি। সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সংক্ষিপ্তভাবে উত্তর করব এবং বর্ণনামূলক প্রশ্ন আমরা একটু বড় করে উত্তর করব, যাতে আমরা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারি। তো এগুলোর উত্তর আমরা এখন দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো 2টি দিয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করি। প্রথম প্রশ্নটি কি দেখো, রাসায়নিক শক্তি কী? তো আমরা অধ্যায়টি পড়লে কিন্তু জানতে পারবো যে রাসায়নিক শক্তি কী। তারপরে এখানে আমি উত্তর দিচ্ছি, খাবার ও বিভিন্ন ধরনের জ্বালানিতে যে শক্তি জমা থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। যেমন খাদ্য জ্বালানি, তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং ব্যাটারিতে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। আমরা খাবার খেলে এই শক্তি থেকেই কাজ করার বল পাই। তাহলে এটার উত্তর কী হবে? খাবার ও বিভিন্ন ধরনের জ্বালানিতে যে শক্তি জমা থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। তো এভাবেই আমরা এই ক নম্বরের উত্তর করব। খ নম্বর যে প্রশ্ন আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তির বিভিন্ন উৎসের নামগুলো কী কী? তো আমরা বিদ্যুৎ শক্তির বিভিন্ন উৎসগুলো আমরা লিখব, সৌর কোষ মানে সূর্যের আলো, জেনারেটর জ্বালানি তেল বা গ্যাসের মাধ্যমে চালিত, খরস্রোতা পানির প্রবাহ বাঁধ, এই খরস্রোতা পানির প্রবাহ বাঁধের মাধ্যমে কী হয়? জলবিদ্যুৎ তৈরি হয়। বায়ুকল বা উইন্ড মিল, বাতাসের গতিশক্তি। তাহলে এই বিদ্যুৎ শক্তিটা কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে সূর্যের আলোর মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, যেটা আমরা সোলার বলি। আর তারপর আমরা জেনারেটর, জ্বালানি তেল বা গ্যাসের মাধ্যমে, এটা আমরা জেনারেটর আমরা কিন্তু বিভিন্ন বিয়েবাড়িতে বা অনুষ্ঠানে এই জেনারেটর ব্যবহার করি বিদ্যুতের বিকল্প হিসেবে। এরপর পানির মাধ্যমেও কিন্তু জলবিদ্যুৎ তৈরি করা যায়, এবং বায়ুমিল বা উইন্ড মিল এগুলোতে কিন্তু চীনের তৈরি। চীনে তোমরা যদি চীনে যাও তাহলে কিন্তু দেখবে অনেকগুলো এই উইন্ড মিল তাদের রাস্তাঘাটে রয়েছে। এটা হচ্ছে বাতাসের মাধ্যমে এই বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। আমাদের বাংলাদেশেও কিন্তু কক্সবাজারে এই উইন্ড মিল আছে। এরপর দেখো বর্ণনামূলক উত্তর প্রশ্ন। এখন আমরা কি করব? বর্ণনামূলক যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। ক নম্বর দিয়েছে গতিশক্তি ও স্থিতিশক্তি বলতে কি বুঝি? এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে শক্তিগুলো রয়েছে এগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়বে। এগুলো যাতে পরীক্ষায় আসলে তোমরা এগুলো ব্যাখ্যা করতে পারো বা এগুলো কি সেটা তোমাদেরকে জানতে হবে। যেমন এখানে একটি প্রশ্ন দিয়েছে গতিশক্তি ও স্থিতিশক্তি বলতে কি বোঝো? তো দেখো, গতিশক্তি কোনো গতিশীল বা চলমান বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। উদাহরণ, বাতাস প্রবাহিত হওয়ার কারণে যখন বায়ুকলের ব্লেড বা কাগজের চরকা ঘোরে তখন সেখানে বাতাসের গতিশক্তি কাজ করে। এছাড়া পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ার সময় পাথরের গতিবেগ গতিশক্তির উদাহরণ। এখন দেখো স্থিতিশক্তিটা কি? স্থিতিশক্তিটা হচ্ছে কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তনের কারণে বা স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থায় আনার কারণে তার মধ্যে যে শক্তি জমা থাকে তাকে স্থিতিশক্তি বলে। যেমন এখানে আমরা যদি দেখি, কোনো পাথরকে পাহাড়ের চূড়ায় বা উঁচু স্থানে রাখলে তার মধ্যে স্থিতিশক্তি জমা হয়। একইভাবে একটি রাবার ব্যান্ড টেনে ধরলে বা স্প্রিং সংকুচিত করলে তার ভেতরে স্থিতিশক্তি সঞ্চিত হয়। মানে কোনো একটা বস্তুকে, ধরো স্বাভাবিক একটা বস্তুকে যদি আটকে রাখো, তার স্বাভাবিক শক্তি থেকে তুমি যদি আটকে রাখো তখনই সেখানে কী হয়? স্থিতিশক্তি তৈরি হয়। এরপর দেখো খ নম্বরে, দৈনন্দিন জীবনে শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে কি কি করা উচিত? দেখো, আমরা দৈনন্দিন জীবনে শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে কি কি করি? দৈনন্দিন জীবনে শক্তির অপচয় কমাতে এবং এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে আমাদের নিচের দেওয়া পদক্ষেপগুলো নেওয়া উচিত। যেমন 1 নম্বরে আমি দিয়েছি এখানে আলোর সঠিক ব্যবহার। সকালে ঘুম থেকে উঠে ঘরের জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করা উচিত, যাতে কৃত্রিম লাইট জ্বালাতে না হয়। 2 নম্বর বৈদ্যুতিক যন্ত্রপাতির সাশ্রয়। ক্লাসরুম বা ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই লাইট, ফ্যান এবং এয়ার কন্ডিশনারের সুইচ বন্ধ করতে হবে। কম্পিউটার বা ল্যাপটপের কাজ শেষ হলে তা বন্ধ করে রাখতে হবে। 4 নম্বরে দিবে জ্বালানি অপচয় রোধ। রান্না শেষ হওয়া মাত্রই গ্যাসের চুলা বন্ধ করতে হবে এবং অপ্রয়োজনে চুলা জ্বালিয়ে রাখা যাবে না। এরপর দেখো ফ্রিজে 4 নম্বরে দেবে ফ্রিজের সঠিক ব্যবহার। প্রয়োজন ছাড়া ফ্রিজের দরজা বেশি সময়
খোলা রাখা যাবে না, এতেই বিদ্যুৎ অপচয় হয়। এরপর পানির অপচয় বন্ধ করা, পানির ট্যাঙ্কে পানি উপচে পড়া শুরু করলে সাথে সাথে পানির পাম্প বন্ধ করে দিতে হবে। তো এটাই হচ্ছে মূলত তোমাদের এই অধ্যায় 5-এর উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি না, বা ক্লাসটি থেকে তোমরা কতটা উপকৃত হলে সেটা একটি লাইক দিয়ে আমাকে জানিয়ে দাও। আর তো অধ্যায়টি বুঝতে না পারলে বা কোনো সমস্যা থাকলে আমাদের রাহাতস একাডেমি নামে যে পেজটি রয়েছে সেখানে তোমরা মেসেজ করতে পারো, সেখানে আমি তোমাদের সরাসরি উত্তর, তোমাদের কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।